প্রতিক্রিয়াশীল রাজনীতি পুরো গণ অভ্যুত্থানকে হজম করে ফেলার চেষ্টা করছে মন্তব্য শিক্ষক রাজনীতিবিদদের। সমাজ বদলাতে দলকে জনগণের কাছে যাওয়ার তাগিদ ফখরুলের। সমাজ বদলাতে চান, যারা সাধারণ মানুষের অবস্থার পরিবর্তন করতে চান, তাদেরকে অবশ্যই মানুষের কাছে চলে যেতে হবে। পিআর পদ্ধতিতে ভোটের দাবিতে দেশের বিভাগীয় শহরগুলোতে জামায়াতের বিক্ষোভ। মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য ক্ষমা প্রশ্নের সিদ্ধান্ত নেই দলটির। যাকে নিয়ে যারা পুঁজি করে ব্যবসা করতে গেছিল সে ব্যবসায় লস। এখন এই ইস্যুতে আমরা কোনো বক্তব্য দেওয়ার কোনো সিদ্ধান্ত আমাদের নেই। নিম্নকক্ষে আসন ভিত্তিক রাখার সুপারিশ করেছে সংস্কার কমিশন, জানালেন বদিউল আলম মজুমদার। রাজনৈতিক ও আমলাতান্ত্রিক অঙ্গনে জুলাই চেতনার প্রতিফলন নেই বলছে টিআইবি। সালমান এফ রহমান সহ ২৭ আইজিডব্লিউ অপারেটরের বিরুদ্ধে বিটিআরসির মামলা, ৫৬৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগ। নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের ভেটোতে আবারও ভেস্তে গেল গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব। জিম্মি মুক্তির বিনিময়ে ছিল নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। বৈষম্যবাদী প্রতিক্রিয়াশীল রাজনীতি পুরো গণ অভ্যুত্থানকে হজম করে ফেলার চেষ্টা করছে বলে মনে করেন রাজনীতিবিদ আর শিক্ষকরা। বিএনপি মহাসচিব বললেন, জুলাই গণ অভ্যুত্থানের পর প্রাপ্তি নিয়ে হতাশার সৃষ্টি হয়েছে, যার কারণ সঠিক সংগঠনের অভাব। সমাজ বদলাতে দলকে শক্তিশালী করে জনগণের কাছে যাওয়ার আহ্বান জানান তিনি। বদরুদ্দিন ওমরের শোকসভায় যোগ দিয়ে বিশিষ্টজনেরা বলেন, বিশ্বজুড়ে জেনজি অসাধ্য সাধন করলেও সাফল্য পাচ্ছে না। মার্ক্সবাদী লেনিনবাদী তাত্ত্বিক, কমিউনিস্ট বিপ্লবী, লেখক, রাজনীতিক, নানা অভিধাভুক্ত ব্যক্তিত্ব বদরুদ্দিন উমর। বাংলা একাডেমিতে তাঁর শোকসভায় এই কমিউনিস্ট ইন্টারন্যাশনালের পরিবেশনা। শোকের শ্রদ্ধায় বদরুদ্দিন উমরকে স্মরণ করেন সমাজের বিশিষ্টজনরা। বলেন, ৯৪ বছর বয়সের দীর্ঘ জীবনে তিনি লড়াই করেছেন শ্রমজীবী আর মেহনতি মানুষের জন্য। ক্ষুরধার লেখনী আর প্রান্তিক জনপদের মানুষের কাছে ছুটে গিয়ে বিপ্লব আর অভ্যুত্থানমুখী রাজনীতির চিন্তাই ছিল তার মুখ্য। তিনি জানতেন যে কোনো কিছুই রাজনীতির বাইরে নয়, সেই জন্য এবং রাজনীতির যে রাজনীতির প্রয়োজন আমাদের দেশে, সেই রাজনীতি তিনি করেছেন। জনগণের সাথে যে কমিউনিকেট করা, জনগণের চিন্তার সাথে তার চিন্তার যে ঐক্য, এটা আমরা বাস্তবে একদম উপলব্ধি করেছি। সুবিধাবাদের জোয়ার যখন বইছে রাজনীতিতে, তখন এটাকে এই দৃষ্টান্ত অনুসরণ করে আজকের প্রজন্ম এগিয়ে আসবেন। এই শোকসভায় ছিলেন রাজনীতিকরাও। উমরের লেখার প্রসঙ্গ তুলে ধরে বিএনপি মহাসচিব বললেন, সঠিক বিপ্লবী সংগঠনের অভাবে বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থান ঘটে যাওয়ার পরও হতাশার সৃষ্টি হয়েছে। আজকে এই যে একটা হতাশা এসছে, এই হতাশার মূল কারণটা হচ্ছে যে সংগঠনের অভাব। বিপ্লবী সংগঠন যদি না থাকে তাহলে বিপ্লব হয় বলে আমার অন্তত মনে হয় না। সমাজ বদলাতে চান, যারা সাধারণ মানুষের অবস্থার পরিবর্তন করতে চান, তাদেরকে অবশ্যই সেই সংগঠনকে শক্তিশালী করতে হবে, আরও মজবুত করতে হবে এবং একেবারেই বদরুদ্দিন উমর সাহেবের ভাষায় মানুষের কাছে চলে যেতে হবে। রাজনৈতিক দল আর গণতান্ত্রিক কর্মীরা বলেন, বৈষম্যহীন বাংলাদেশের কথা বললেও অভ্যুত্থানের পর বৈষম্যবাদী আর প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর উত্থান ঘটেছে। শুধুমাত্র স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান চূড়ান্ত অভিধায় যেতে পারে না। যে অভ্যুত্থানকে তার চূড়ান্ত পরিণতিতে সাফল্যে নিয়ে যাবার জন্য উনি যে সংগঠনের কথা বলেছেন, এটা বোঝার দরকার ছিল। এরকম না জেনজি সারা দুনিয়াতে অসাধ্য সাধন করছে, তার মানে এই না জেনজি সারা দুনিয়াতে অসাধারণ সাফল্য অর্জন করতে পেরেছে। কারো কারো মধ্যে কথাবার্তার মধ্যে এরকম একটা সুর পাওয়া যায় যে আগে কিছুই হয় নাই, আমরাই এখন নতুন করে সব করব। এর থেকে বিপজ্জনক চিন্তা আর কিছু হতে পারে না। বৈষম্যহীন বাংলাদেশের কথা বলে যে গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানের শক্তিকে বৈষম্যবাদী রাজনীতি, প্রতিক্রিয়াশীল রাজনীতি পুরো অর্জনকে গায়েব করে ফেলার
হজম করে ফেলার চেষ্টা করছে। শোকসভায় আলোচকরা বলেন, বুদ্ধিবৃত্তিক চর্চা করতে গিয়েই বিপ্লবী রাজনীতিতে প্রবেশ করেছিলেন বদরুদ্দিন উমর। বিপ্লবী আন্দোলনের সমস্যা বিশ্লেষণে উমরের লেখা বরাবরই প্রাসঙ্গিক বলে মনে করেন তারা। আরেকজন বদরুদ্দিন উমর আগামী 1 শতাব্দীতে তৈরি হবেন কিনা। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, পিআর নিয়ে অনেকেই আন্দোলনের কর্মসূচি শুরু করেছে। গণতন্ত্র শক্তিশালী করতে হলে পিআর কার্যকরী পদক্ষেপ হবে না। রাজধানীর সেগুনবাগিচায় ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের সম্মেলনে একথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন। তিনি বলেন, গণতান্ত্রিক অধিকার হিসেবে অনেকে পিআর চাইতেই পারে, কিন্তু সেটা হতেই হবে এমন মনোভাব অগণতান্ত্রিক। চাপিয়ে দেয়া মনোভাব কখনো গণতান্ত্রিক হতে পারে না। ডাক্তার জাহিদ হোসেন আরো বলেন, জনগণ না চাইলেও জনগণের নামে পিআর চেয়ে স্বৈরাচারকে আসার পথ সুগম করা হচ্ছে। নির্বাচন পেছানোর অপচেষ্টা চালানো হচ্ছে। কোন এক জায়গায় যদি গ্যাপ থাকে সম্ভব হবে। যদি প্রত্যেকটা পিআর চাই কখনো শুনেছেন? কখনো শুনেছেন? আপনারা শুনেননি, এবং এই ধরনের বক্তব্য কারো ছিল না। আজকে কেউ কেউ বলেন, বলতে দোষ নাই, কারণ গণতন্ত্রের মধ্যে কথা বলবেন, দিস ইজ দি বিউটি অফ ডেমোক্রেসি। কিন্তু যখন আপনি বলেন আপনার কথাটি না শুনলে এটা হতে দিব না, এটা করতে দিব না, তখন কিন্তু কর্তৃত্ববাদিতার আওয়াজ পাওয়া যায়। অর্থাৎ স্বৈরাচার যে ভাষায় কথা বলতো ওটি বোঝা যায়। রাজধানীর শাহবাগের আবু সাইদ মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমন্বয় সভা শেষে কথা বলছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। সোশ্যাল মিডিয়াতে নানা গুজব এবং প্রোপাগান্ডা ছড়ানো হয়। যারা চায় না যে একটি নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটুক, তারা পরিকল্পিতভাবে এই গোষ্ঠীগুলো আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তারা যাতে এই বিষয়ে সচেতন হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যাতে সেই সমন্বিত নেটওয়ার্কটি জাতীয় নাগরিক পার্টির তৈরি করে। আমরা বলেছি যে দুর্নীতি বাংলাদেশের অন্যতম একটি সমস্যা। জুলাই গণ অভ্যুত্থানের পরে অন্তর্বর্তী সরকার থেকে আমাদের প্রত্যাশা ছিল যে দুর্নীতি দূর হবে, কিন্তু আমরা যতই সরকারের দিন পার হয়েছে দুর্নীতি আরও জেঁকে বসেছে। ফলে দুর্নীতির বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টি যাতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলে, সামাজিক আন্দোলন গড়ে তোলে, প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা ইউনিয়নে, উপজেলায় যে দুর্নীতি নতুন করে শুরু হয়েছে, সেই দুর্নীতির বিরুদ্ধে যাতে তারা জনগণকে সচেতন করে এবং ঐক্যবদ্ধ করে। ফলে এই দুর্নীতি এবং মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে আমাদের এই লড়াই চলমান থাকবে এবং নতুন বন্দোবস্তের প্রতিষ্ঠার জন্য, নতুন সংবিধানের জন্য জাতীয় নাগরিক পার্টি আগামী দিনে যে কর্মসূচি নিবে, আমরা জুলাই পদযাত্রা যেরকম জেলাভিত্তিক, জেলা সদর ভিত্তিক কর্মসূচি নিয়েছিলাম, এবার আমরা বলেছি আমরা উপজেলা ভিত্তিক কর্মসূচি নিব। আমরা প্রত্যেকটা উপজেলায় যাব এবং আমাদের অলরেডি উঠান বৈঠক নামে একটি কর্মসূচি চলমান আছে গ্রাম এবং ইউনিয়ন পর্যায়ে। আমরা এবার উপজেলা ভিত্তিক কর্মসূচিতে যাব এবং জাতীয় নাগরিক পার্টির যে 24 দফা কর্মসূচি রয়েছে, সেই 24 দফা কর্মসূচির প্রচারণা নিয়ে আমরা মানুষের দ্বারে দ্বারে আবারও যাব। অক্টোবরের মধ্যে আমাদের সাংগঠনিক কমিটি হবে এবং অক্টোবরের মধ্যে আমরা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় আবারও পৌঁছাবো এবং জাতীয় নাগরিক পার্টির লক্ষ্য উদ্দেশ্য নিয়ে জনগণের কাছে যাব। এনসিপির সমন্বয় সভা শেষে কথা বলছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা সরাসরি ছিলাম তার বক্তব্যে। পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ 5 দফা দাবিতে দেশের বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত ইসলামী। রংপুরে সমাবেশে যোগ দিয়ে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার দাবি করেন, দেশে পিআর পদ্ধতি চালু না থাকায় বিগত দিনগুলোতে নির্বাচনে কালো টাকার বাণিজ্য হয়েছে। এতে রাজনীতি থেকে সৎ ব্যক্তিরা হারিয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকেলে রংপুরে বিক্ষোভ মিছিল বের করে জামায়াত ইসলামী। নির্বাচনে পিআর পদ্ধতি সহ 5 দফা দাবিতে অংশ নেন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। এর আগে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠের সমাবেশে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, যারা পিআর পদ্ধতি চায় না তারাই কালো টাকার বাণিজ্য করে। গুরুত্বপূর্ণ সংস্কারগুলো বাস্তবায়ন না করে যদি বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে আবার নির্বাচন হয়, আরেকটি হাসিনার জন্ম হবে, আরেকটি ফ্যাসিবাদের জন্ম হবে। বাংলার মানুষ তা হতে দেবে না।
চট্টগ্রামে আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে সমাবেশ করে জামায়াতে ইসলামী। বক্তারা বলেন, নির্বাচনে পিআর পদ্ধতি চালুর দাবিতে কেউ কেউ বিরোধিতা করলেও জনগণ তা মেনে নেবে না। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট এলাকায় গিয়ে শেষ হয় বিক্ষোভ মিছিল। বরিশালে সমাবেশের আয়োজন করা হয় নগরীর ফজলুল হক এভিনিউ এলাকায়। এ সময় জুলাই সনদ বাস্তবায়ন সহ 5 দফা দাবি জানায় বক্তারা। পরে বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ সমাবেশ হয়েছে ময়মনসিংহেও। নগরীর কৃষ্ণচূড়া চত্বরে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকার দেশকে ধ্বংস করেছে। এ সময় গণভোটের মাধ্যমে জুলাই সনদকে স্বীকৃতি দেওয়ার পর নির্বাচন আয়োজনের দাবি জানান তারা। পরে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। একই দাবিতে সমাবেশ হয়েছে সিলেট ও খুলনা নগরীতেও। সাইফ আহমেদ, যমুনা নিউজ। ৭১-এর মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য ক্ষমা চাওয়া বা অবস্থান পরিবর্তন প্রশ্নে এখনও কোনো দলীয় সিদ্ধান্ত নেয়নি জামায়াত ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল বলছেন, মুক্তিযুদ্ধকে পুঁজি করে যারা ব্যবসা করেছে তারা লোকসানে পড়েছে। তবে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ডাকসু জয়ী শিবির নেতাদের দোয়া মোনাজাতকে স্বাগত জানায় জামায়াত। জুলাই সনদ না মানলে রাষ্ট্রদ্রোহিতা ও প্রার্থিতা বাতিলে ঐকমত্য কমিশনে জামায়াতের প্রস্তাব কোনো চূড়ান্ত রূপ নয় বলেও জানিয়েছেন মিয়া গোলাম পরোয়ার। শামীম রেজার রিপোর্টে বিস্তারিত। জুলাই সনদ চূড়ান্ত হওয়ার পথে। এর মাঝে জাতীয় ঐকমত্য কমিশনে নতুন প্রস্তাব দেয় জামাতে ইসলামী। এতে বলা হয়, জুলাই সনদ না মানলে নির্বাচনে প্রার্থিতা বাতিল হবে। কেউ সনদ বিরোধী প্রচারণা করলে হবে রাষ্ট্রদ্রোহিতার মামলা। জুলাই সনদে এখনো স্বাক্ষরিত হয়নি, এটাকেই চূড়ান্ত রূপ বলা যায় না। এটা পরিবর্তনশীল। আলাপ আলোচনা করে যদি দেখি যে না এটার মধ্যে প্রবলেম আছে, অন্যান্য দলও দেখবে না আমাদেরটা একটু চেঞ্জ করতে পারি, আমরা চেঞ্জ করতে পারি, এটা পরিবর্তনযোগ্য। এভাবে কাউকে বাধ্য করার প্রস্তাব কতটা গণতান্ত্রিক, এমন প্রশ্নে অবস্থান স্পষ্ট করেন জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরোয়ার। বলেন, জুলাই আন্দোলন ও সনদ ফ্যাসিবাদ বিরোধী ইতিহাসের দলিল, এর সুরক্ষা প্রয়োজন। জুলাই চার্টারই তো একটা বিরাট ব্যাপার। একটা কর্তৃত্ববাদী শাসনের অবসান যে আন্দোলনে ঘটেছে, হাজার হাজার ছেলেমেয়েরা যেখানে জীবন দিল, এটা একটা আমাদের দেশের ইতিহাসের অংশ। জুলাই আন্দোলন, জুলাই সনদটা তো ফ্যাসিবাদ বিরোধী একটা ঐতিহাসিক দলিল। তো এটাকে অস্বীকার করার অর্থ হচ্ছে তারা ফ্যাসিবাদের সাথেই থাকতে চান। ডাকসুতে নিরঙ্কুশ জয়ের পর শিবির নেতারা প্রথমবারের মতো শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দোয়া মোনাজাত করেছেন। বিষয়টিকে অনেকেই জামাত শিবিরের মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থানের পরিবর্তন হিসেবে দেখছেন। তবে জামাত সেক্রেটারি জেনারেল বলছেন, মুক্তিযুদ্ধে ভূমিকার কারণে ক্ষমা চাওয়া বা অবস্থান পরিবর্তনের কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। আমরা এটাকে অপ্রাসঙ্গিক মনে করি। এটাকে নিয়ে যারা পুঁজি করে ব্যবসা করতে গেছিল, সে ব্যবসায় লস। এখন এই ইস্যুতে আমরা কোনো বক্তব্য দেওয়ার কোনো সিদ্ধান্ত আমাদের নেই। ডাকসু তো একটা দেশের সেরা বিদ্যাপীঠের নেতৃত্ব তারা দিচ্ছে। দেশের স্বাধীনতার জন্য যারা সংগ্রাম করেছে তাদের জন্য দোয়া করা, এটা তারা দায়িত্ব মনে করেছে। আমরা এটা ওয়েলকাম করি, ভালো করেছে তারা। জামাতের সেক্রেটারি জেনারেল বলেন, এক্ষেত্রে সিদ্ধান্ত হলে দলীয়ভাবে জানানো হবে। যদি কখনো হইলে আমরা তখন বলবো। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। দিল্লিতে বৃষ্টি হলে এদেশে ছাতা ধরার চেষ্টা রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বিকেলে রাজধানীর কয়েকটি স্থানে গণসমাবেশে তিনি বলেন, ৫৪ বছর ধরে যাদের মাধ্যমে দেশ চলেছে তারা মানুষের ৩টি আকাঙ্ক্ষা নিশ্চিত করতে পারেনি। সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার কোনোটাই নিশ্চিত করা হয়নি। আরও বলেন, এখন পরিবর্তন প্রয়োজন। জনসাধারণের এই 3টি আকাঙ্ক্ষা নিশ্চিত করেছে একমাত্র ইসলাম। অন্যান্য রাজনৈতিক দল দেশে অশান্তি সৃষ্টি করেছে বলেও মন্তব্য করেন দলের আমির। সমাবেশ শেষে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে জাতি নিজের ভাগ্যের পরিবর্তন না করে ওই জাতির ভাগ্যের পরিবর্তন আমি ঘটাই না বা করি না। এখন যারা দেশ 53 বছর পরিচালনা করে আমাদেরকে যে উপহার দিয়েছে, নতুন ভাবে এরা আবার ক্ষমতায় আসলে আমাদেরকে নতুন আবার কি মধু খাওয়াবে, এটা কিন্তু এখন বাংলাদেশের মানুষ বোঝে।
নিম্নকক্ষ হবে আসন ভিত্তিক আর উচ্চকক্ষ পিআর পদ্ধতিতে। সংবিধান আর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন থেকে এমনটাই সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। সকালে মেহেরপুরে সুশাসনের জন্য নাগরিক আয়োজিত মতবিনিময় সভায় ঐকমত্য কমিশনের এই সদস্য আরও বলেন, পিআর ও আসন ভিত্তিক নির্বাচন দুটিরই ইতিবাচক ও নেতিবাচক দিক আছে, তাই সংসদ দুই পদ্ধতিতেই থাকা উচিত বলে মনে করেন বদিউল আলম মজুমদার। এই সময় ঐকমত্যের মাধ্যমে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বলেন, ভোটের মাধ্যমেই একটি কার্যকরী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার পথ প্রশস্ত হবে। সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে আমরা প্রস্তাব করেছি নিম্নকক্ষে হবে আসন ভিত্তিক যে বর্তমান যে পদ্ধতি আছে, আর উচ্চকক্ষ হবে পিআর পদ্ধতিতে আনুপাতিক পদ্ধতির ভিত্তিতে। তো দুটোই ইতিবাচক দিক আছে, দুটোর নেতিবাচক দিক আছে, এই জন্য আমরা মনে করি দুটোই হওয়া দরকার। রাজনৈতিক ও আমলাতান্ত্রিক অঙ্গনে জুলাইয়ের চেতনার প্রতিফলন ঘটেনি বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। রাজধানীতে গণমাধ্যম কর্মীদের এক কর্মশালায় এমন মন্তব্য করেন তিনি। রাজনৈতিক দলগুলো না চাইলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তাই যে কোনো উপায়ে ভোটে জিতে আসার মনোভাব ত্যাগ করে ভোটারদের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টির তাগিদ দেন ডক্টর ইফতেখারুজ্জামান। রাজধানীর মাইডাস সেন্টারে সাংবাদিকদের জন্য নির্বাচনী সংবাদ প্রতিবেদন সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে টিআইবি ও রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFED। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। আমাদের কাজ এবং গণমাধ্যমের কাজ এক সূত্রে গাঁথা। কর্মশালায় টিআইবির নির্বাহী পরিচালক বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্রে প্রবেশের আগে সাংবাদিকদের অবহিত করার যে বাধ্যবাধকতা রাখা হয়েছে সেটি হয়রানির হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতে পারে। কারণ আমার যদি কার্ড থাকে, আমার যদি অ্যাক্রিডিটেশন থাকে নির্বাচন কমিশনের, এই কার্ডটাই তো যথেষ্ট। এটা অবহিত করতে যাওয়ার মানেই হচ্ছে যে এখানে আমি হ্যারাস হওয়ার সম্ভাবনা থাকতে এবং সেটা টার্গেটেড হ্যারাসমেন্ট হতে পারে। ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশের শাসন ব্যবস্থা দীর্ঘদিন ধরে রাজনীতিকরণের মধ্য দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রশাসনের পেশাদারি ও নিরপেক্ষতা নষ্ট হয়েছে। সংস্কার কমিশনগুলোর দেয়া সুপারিশ এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি বলেও জানান তিনি। পলিটিক্যাল স্পেস অর্থাৎ রাজনৈতিক অঙ্গন এবং আমলাতান্ত্রিক অঙ্গন, এই দুইটা জায়গায় সত্যিকার অর্থে আমাদের বৈষম্যবিরোধী আন্দোলনের যে মূল চেতনা, তার থেকে বাস্তব শিক্ষা গ্রহণ করা হয়েছে, এরকম দৃষ্টান্ত এখনো কিন্তু বিরল। রাজনৈতিক দলগুলো সুষ্ঠু নির্বাচন না চাইলে নিরপেক্ষ নির্বাচন করা কঠিন হবে বলেও মন্তব্য করেন ইফতেখারুজ্জামান। সুষ্ঠু নির্বাচন চাই, নিরপেক্ষ নির্বাচন চাই, অংশগ্রহণমূলক নির্বাচন চাই, জনগণের ভোটের অধিকার ফেরত দিতে চাই, এই কথাগুলো রাজনৈতিক দল বলবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু তার অন্তর্নিহিত উদ্দেশ্য যদি হয় যে আমি নির্বাচনে যাচ্ছি এই চেতনা নিয়ে যে আমি জিতবো, আমাকে জিততে হবে এবং এই শর্তে আমি নির্বাচনে যাব, তাহলে কিন্তু আমার সেই দলের বা সেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে সুষ্ঠু, নিরপেক্ষ এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা যে শর্তাবলী, সেটা পালন করা কঠিন হবে। নির্বাচনে যে কোনো উপায়ে জিতে আসার মনোভাব ত্যাগ করে উপযুক্ত পরিবেশ সৃষ্টির উপর জোর দেন তিনি। যে ঘাটতি বা ব্যর্থতা, সেই বিষয়টাকে মাথায় রেখে আমাদেরকে কাজ করতে হবে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। সালমান এফ রহমান সহ 27 ইন্টারন্যাশনাল গেটওয়ে IGW অপারেটরের বিরুদ্ধে মামলা করেছে নিয়ন্ত্রক সংস্থা BTRC। বৃহস্পতিবার রাতে প্রতিষ্ঠানটির সিনিয়র সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম এই মামলা দায়ের করেন। যমুনা টেলিভিশনকে তিনি জানান, 568 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছে। টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের 73, 74 ও 76 ধারাসহ পেনাল কোডের 420 এবং 406 ধারায় রাজধানীর গুলশান থানায় এই মামলা দায়ের করা হয়েছে। এতে বলা হয়, প্রতিষ্ঠানগুলো IGW অপারেটর্স ফোরাম গঠনের পর লাইসেন্স এবং চুক্তিতে বর্ণিত শর্ত ও বিশ্বাস ভঙ্গ করা সহ প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাতে জড়িত। নতুন টেলিকম পলিসির নানা অসঙ্গতি তুলে ধরে সমালোচনা করে আসছেন IGW অপারেটররা। IGW ফোরাম ছিল, ওদের যে অ্যাকাউন্টটা ছিল, ওই অ্যাকাউন্ট যখন আমরা হিসাব দিতে বললাম যে অ্যাকাউন্টটা আসলে কি কাজে ব্যবহার করা হয়েছে, তখন দেখলাম ওই অ্যাকাউন্ট থেকে যেসব জায়গায় টাকা পয়সা গেছে, এগুলি আমাদের ডাউট হলো যে সব হয়তো টেলিকমের জন্য ব্যয় হয় নাই। এই জন্য আমরা দুদককে লিখেছি অনুসন্ধানের জন্য এবং এটার ব্যাপারে একটা কেস করারও সিদ্ধান্ত নিয়ে। দেশের মানুষ নির্বাচন চায়,
নির্বাচিত সরকার ছাড়া দেশে গণতন্ত্র ফিরবে না বলে মন্তব্য করেছেন সিপিবির সভাপতি শাহ আলম। বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে সিপিবির ত্রয়োদশ কংগ্রেসে জুলাই সনদ ইস্যুতে চক্রান্ত চলছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, জুলাই সনদকে সংবিধানের ঊর্ধ্বে নিয়ে যাওয়া হচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনার বাইরে যারা দেশকে 47-এ নিয়ে যেতে চায় তাদের রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। ভোট না হলে দেশে মৌলবাদ উত্থান হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। দলের সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স অভিযোগ করেন, সরকারের কোনো উপদেষ্টা ও সমর্থক যথাসময়ে নির্বাচন আয়োজনে রাজনৈতিক দলগুলোর ভূমিকা প্রশ্নবিদ্ধ করছে। অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ফিকে হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সরকারের কোনো উপদেষ্টা ও সরকারের সমর্থক বলে পরিচিত রাজনৈতিক দলসমূহের ভূমিকা যত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হওয়াকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। প্রতিক্রিয়াশীল মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি এই নানা উছিলায় এই নির্বাচনের বিরোধিতা করছে। এই নির্বাচন যদি সামনে আমরা এদেশে না হয়, তাহলে এই যে রাজনৈতিক শক্তির যে ভারসাম্য বাংলাদেশে বর্তমানে চলছে, তাহলে বাংলাদেশ কোথায় যাবে? তৃণমূল নেতাকর্মীদের নিয়ে সমন্বয় সভা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দিনব্যাপী চলে এই আয়োজন। এতে অংশ নেন জেলা উপজেলার সমন্বয়ক কমিটির প্রতিনিধি, এনসিপির যুব উইং, যুব শক্তি, গণতান্ত্রিক ছাত্র সংগঠন সহ দলটির অঙ্গ সংগঠনের প্রতিনিধিরা। এ সময় দলের সাংগঠনিক কার্যক্রম বেগবান করতে আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেনের সাথে খোলামেলা আলোচনা করেন দলটির তৃণমূল নেতাকর্মীরা। এনসিপির রাজনৈতিক আদর্শ কেমন হবে, কিভাবে চলবে দলটির সাংগঠনিক কার্যক্রম, তা দলীয় নেতাদের কাছে তুলে ধরেন নাহিদ ইসলাম ও আক্তার হোসেন। কুমিল্লার হোমনায় 4টি মাজারে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। অজ্ঞাত 22 জনকে আসামি করে এই মামলা করেছে পুলিশ। এর আগে একটি ফেসবুক আইডি থেকে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। অভিযুক্তকে গ্রেপ্তার করা হলেও হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করে একদল লোক। ঘটনাটিকে পূর্ব পরিকল্পিত বলেই দাবি স্থানীয়দের। প্রায় 3 দশকের পুরনো ফকির কফিল উদ্দিন শাহর মাজার এখন অবশিষ্ট কেবল ধ্বংসাবশেষ। ভক্ত অনুসারীরা কখনো ভাবেননি মাজারটিতে এভাবে হামলা হতে পারে। বৃহস্পতিবার সকালে মাজারটিতে হামলা ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয় একদল লোক। শুধু কফিল উদ্দিন শাহর মাজার নয়, কুমিল্লার আসাদপুরে এ সময় আরও 3টি মাজারেও ভাঙচুর চালায় সংঘবদ্ধ জনতা। অভিযোগ উঠেছে লুটপাটেরও। স্থানীয় ও ভুক্তভোগীরা জানান, একটি ফেসবুক আইডি থেকে ধর্ম নিয়ে আপত্তিকর পোস্ট ঘিরে উত্তেজনা দেখা দেয়। মামলা হলে অভিযুক্তকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। এতেই ঘটনাটির সুরাহা হয়েছে বলে ভাবেন স্থানীয়রা। তবে পরদিন মাইকে উস্কানি ছড়িয়ে বিভিন্ন এলাকা থেকে লোক জড়ো করা হয়। অভিযোগ, এরপরই পূর্ব পরিকল্পিতভাবে চালানো হয় এই হামলা। অনেক লোক আসছিল, তাদের আমি চিনি না, তো বহুত লোক আসছিল। এরপরে ফায়ার সার্ভিস আসছে, সেনাবাহিনী আসছে, থানার পুলিশ আসছে, টিউনি সাহেব আসছে, তাদের কথা মানলো না। আগুনটা লাগাই দিল। পূর্ব পরিকল্পিত ভাবে ছিল, তারা হয়তোবা এরকম কোনো সুযোগ পাচ্ছে না, এই জন্য তারা কাজটা করতে পারে না। এখন সুযোগ হয়েছে, একটা উছিলা বিদ্রোহমূলক ঘটনাটা ঘটাইছে। স্থানীয় রাজনীতিবিদরা জানান, বৃহস্পতিবার সকালে তৌহিদি জনতার ব্যানারে একটি সমাবেশ করা হয়। এ সময় তাদের পাশাপাশি স্থানীয় প্রশাসন ও পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও ভাঙচুর, অগ্নিসংযোগ থামানো যায়নি। আমাকে সকালে ইউনুস স্যার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি, ওনারা আমাকে ফোন দিলেন যে আসামপুরে একটা সমাবেশ হচ্ছে, আপনার এখানে আসতে হবে, না হয় তাহলে কিন্তু বাধা দিবেন। 4টি মাজারে হামলা, ভাঙচুর আর আগুনের ঘটনায় অজ্ঞাত 22 জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত ও ইন্ধনদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস পুলিশ কর্মকর্তার। কারা অজ্ঞাত কিছু লোক হোমনা থানার যে আসাদপুর ইউনিয়নে কয়েকটা মাজারে অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছেন। আমরা এটা নিয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছি, এটা আমরা মামলা রেকর্ড করছি একটা। তবে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে এলাকায়। জোরদার করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর টহল। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু ও হল সংসদ নির্বাচনে ৬ষ্ঠ দিনের মতো প্রচার চলছে। সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকে আবাসিক হল সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। রাকসুতে ২৩টি পদে লড়ছেন ২৪৭ প্রার্থী। এর মধ্যে ভিপি পদে ১৮, জিএস পদে ১৩ ও এজিএস পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ছাত্রদল ও শিবির সমর্থিত ১২টি প্যানেল ঘোষণা করা হয়েছে। আগামী ২৫শে সেপ্টেম্বর রাকসু ও হল সংসদের ভোট। একাডেমিক ভবনগুলোতে ভোট গ্রহণ হবে। ভোটার প্রায় ২৯,০০০। পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে মিছিল বের করেন তারা। প্যারিস রোড সহ গুরুত্বপূর্ণ মোড় ঘুরে প্রশাসন ভবনে গিয়ে শেষ হয় মিছিলটি। পরে সেখানে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এই সময় বিভিন্ন স্লোগান দেন তারা। অবিলম্বে পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান। বলেন, কোনোভাবেই নতুন করে কোটা ফিরতে দেওয়া হবে না। বৃহস্পতিবার পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্ত নেয় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের উপকমিটি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা 10টি শর্ত মেনে এই সুবিধা পাবেন। শর্ত মতে শুধুমাত্র পাস মার্ক দিয়ে একটি বিভাগে সর্বোচ্চ 2 জন পোষ্য কোটায় ভর্তির সুবিধা পাবেন। পুনর্বহালের আদেশ বাতিল করার জন্য আমরা আজকে বিক্ষোভ কর্মসূচি দিয়েছি। যদি আজকের মধ্যে তারা এইটা পুনর্বহালের আদেশ বাতিল না করে, তাহলে পরবর্তী কর্মসূচি আমাদের কঠোর থেকে কঠোরতর হবে এবং সেইটা যারা সিদ্ধান্তের সাথে জড়িত, পুনর্বহালের সিদ্ধান্তের সাথে যারা জড়িত, তাদের পদত্যাগের দাবিও আমরা চাইতে পারি। সারা দেশে অনুষ্ঠিত হয়েছে 47তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা। অংশ নিয়েছেন 3,74,000-এর বেশি চাকরি প্রার্থী। প্রতিটি কেন্দ্র ও আশপাশে জোরদার ছিল নিরাপত্তা ব্যবস্থা। বিগত বছরের তুলনায় এবার প্রশ্ন কিছুটা সৃজনশীল পদ্ধতিতে হয়েছে জানিয়েছেন পরীক্ষার্থীরা। প্রশাসন, পুলিশ কিংবা পররাষ্ট্র ক্যাডার হওয়ার স্বপ্ন এই চাকরি প্রার্থীদের। স্বপ্নের বাস্তব রূপ দেওয়ার প্রথম ধাপ বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত পরীক্ষায় অংশ নেন তারা। পরীক্ষার হল সহ আশপাশে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। প্রবেশপত্র, কলম ছাড়া কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি কাউকে। তবে নির্ধারিত সময়ের পরও মানবিক বিবেচনায় হলে প্রবেশ করেন কয়েকজন। 200 নম্বরের প্রশ্নের মান নিয়ে সন্তোষ জানান পরীক্ষার্থীরা। পড়াশোনা না করলে যে বিসিএস পাস করা যায় না, এটা আজকের কোশ্চেনে আসলে বোঝা যাচ্ছে। কোশ্চেন গতবারের তুলনায় একটু কঠিন আছে, তবে স্ট্যান্ডার্ড। অন্যান্যবার তো রিপিট কোশ্চেন আসে, এবার বেশি আসে না রিপিট কোশ্চেন। অনেক বেশি পড়াশোনা করে অনেক জানতে হবে, মানে আইকিউ নলেজটা বেশি থাকতে হবে। এবারের প্রশ্নটা বলতে গেলে সৃজনশীল, মানে ক্রিয়েটিভ প্রশ্ন ছিল। পরীক্ষার সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবকরাও। তাদের আশা, সন্তানরা বিসিএস ক্যাডার হয়ে মানুষের কল্যাণে কাজ করবে। আমাদের প্রত্যাশা যে আমার মেয়েটা একটা ভালো চাকরি করবে, দেশের সেবা করবে, জনগণের সেবা করবে। একজন হাজব্যান্ড হিসেবে আমি চাই আমার ওয়াইফ একজন বিসিএস ক্যাডার হোক, এই দেশের সেবায় উনি নিয়ে যেতে থাকুক। ওরও অনেক বড় স্বপ্ন আছে না, বিসিএস পরীক্ষা দিয়ে ভালো কিছু একটা করবে। পরিবেশটা খুবই সুন্দর এবং কোনো জ্ঞান জামায় নাই। রাস্তাঘাটেও সুন্দরভাবে আসছি। রাজধানী সহ 8 বিভাগীয় শহরের 256টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়। 47 বিসিএসে ক্যাডার পদে 3,487 ও নন ক্যাডার পদে 201 জনকে নিয়োগ দেওয়া হবে। এমএ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। বুয়েট শিক্ষার্থী সাবিকুন নাহার সনি হত্যা মামলায় যাবজ্জীবন সাজা ভোগ করা আসামি মুশফিক উদ্দিন টগরকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‍্যাব 3। সীমান্ত এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করে ঢাকায় এনে বিক্রি করত সে। সংবাদ সম্মেলনে র‍্যাব জানায় তাকে অস্ত্র ব্যবসায়ী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। 2002 সালের 8 জুন দরপত্র নিয়ে বুয়েট ক্যাম্পাসে ছাত্রদলের তৎকালীন সভাপতি মোকাম্মেল হায়াত খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্রদল নেতা মুশফিক উদ্দিন টগর গ্রুপের সংঘর্ষ শুরু হয়। এ সময় ক্লাস শেষে হলে ফিরছিলেন শিক্ষার্থী সাবিকুন নাহার সনি। হঠাৎই গুলিবিদ্ধ হয়ে নিহত হন বুয়েটের কেমি প্রকৌশল বিভাগের ওই শিক্ষার্থী। শোকে স্তব্ধ হয়ে যায় পুরো দেশ। এ ঘটনায় ব্যাপক বিক্ষোভ হয়, দাবি ওঠে সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গনের। হত্যা মামলায় 2002 সালেই গ্রেফতার হয় মুশফিক উদ্দিন টগর। সাজা শেষে 2020 সালে মুক্তি পেয়ে আবারও জড়িয়ে পড়ে অপরাধে। বৃহস্পতিবার রাজধানীর আজিমপুর থেকে টগরকে গ্রেফতার করে র‍্যাব। উনি 20 আগস্ট 2020 সালে কারাবিধি 569 ধারায় কাশিমপুর কারাগার থেকে উনি মুক্তি লাভ করেন।
এবং পরবর্তীতে উনি স্বাভাবিক জীবনযাপন করছিলেন এবং এই ঘটনার সাথে আসলে ওই বিষয়টা আমরা প্রথমে মূল্যায়ন করিনি, আমরা অস্ত্র উদ্ধারের বিষয়ে গিয়েছিলাম, বাট পরবর্তীতে আমরা এই বিষয়টা অবগত হই যে উনি এই মামলার সাথে সংশ্লিষ্ট ছিলেন। এ সময় তার থেকে একটি রিভলভার ও 156টি গুলি জব্দ করা হয়। র্যাব জানায় এসব অস্ত্রের যোগানদাতা এবং ক্রেতাদের বিষয়ে জানতে তদন্ত চলছে। ইনিশিয়াল আমাদের যে আলামতগুলো আপনারা সামনে দেখতে পাবেন বা মাস্ক দেখতে পাবেন বা অস্ত্রের যে বিভিন্ন কার্টুজগুলো দেখতে পাবেন, এই সার্বিক বিষয়টা আমরা বিবেচনা করে যেটা বুঝতে পারছি তার কাছে আরও অস্ত্র সন্ধান থাকতে পারে এবং এটি বিস্তারিত তদন্তের অবকাশ রয়েছে। মুখোশ পরে তিনি অস্ত্র ব্যবসা করতেন বলে প্রাথমিক ধারণা র্যাবের। তার বিরুদ্ধে একটি মাদক মামলাও রয়েছে। মাদকের একটা মামলা রয়েছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। সুনামগঞ্জের জামালগঞ্জে পূর্ব বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় জড়িত সন্দেহে 4 জনকে আটক করেছে পুলিশ। দুপুরে উপজেলার লক্ষ্মীপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায় ইউপি সদস্য কামরুল ইসলাম ও আব্দুল মতিনের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলছিল। সেই জেরে সকালে সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়। সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসা করে গ্রামবাসী। পরে আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষের লোকজন। এ সময় আহত হয় কয়েকজন। উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় শেজাউল ইসলাম ওরফে কালামিয়া নামের একজনের। এশিয়া কাপের খবর। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ মুখোমুখি হবে ভারত ও ওমান। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার দুদল পরস্পরের মুখোমুখি হচ্ছে। আবুধাবিতে বাংলাদেশ সময় রাত 8:30টায় ম্যাচ। সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানকে হারিয়ে এই গ্রুপ থেকে এরই মধ্যে সুপার 4 নিশ্চিত করেছে ভারত। নিজেদের প্রথম 2 ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকে আগেই নাম কাটিয়েছেন ওমান। স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে 9 উইকেটে হারিয়ে এবারের এশিয়া কাপ শুরু করে ভারত। পরের ম্যাচে পাকিস্তানকে 7 উইকেটে বিধ্বস্ত করে টিম ইন্ডিয়া। এদিকে পাকিস্তানের কাছে 93 রানে হেরে আসর শুরু করে ওমান। দ্বিতীয় ম্যাচে আরব আমিরাতের কাছে 42 রানে হার মানে দলটি। সুপার 4 নিশ্চিত হয়ে যাওয়ায় ওমানের বিপক্ষে ম্যাচের একাদশে পরিবর্তন আনবে ভারত। রিজার্ভ বেঞ্চ পরীক্ষা করে নেয়ার ইঙ্গিত দিয়েছেন অধিনায়ক সূর্যকুমার যাদব। পেসার জসপ্রীত বুমরাহ পরিবর্তে একাদশে দেখা যেতে পারে আর্শদীপ সিং কিংবা হর্ষিত রানাকে। আগামীকাল শ্রীলঙ্কার সাথে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের সুপার 4 এর লড়াই। এর আগে আজ বাংলাদেশ সময় রাত 8টায় দুবাইয়ে অনুশীলন করবে টাইগাররা। এরপর 24 ও 25 সেপ্টেম্বর ভারত ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলবে লাল সবুজের দল। সুপার 4 এ বাংলাদেশের সব ম্যাচ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এশিয়া কাপ 2025-এ বাংলাদেশের এবারের মিশনটা আরও এক ধাপ উপরে সুপার 4-এ। সূচিটা এরই মধ্যে হয়ে গেছে, অনুশীলনেরও সূচি করে ফেলেছে বাংলাদেশ। কি থাকছে? শনিবার বাংলাদেশ সময় ঠিক রাত 8:30টায় অর্থাৎ যথারীতি শুরু হবে লঙ্কান ম্যাচ দিয়ে বাংলাদেশের লড়াইটা। তার আগে শুক্রবার এখানকার স্থানীয় সময় 6টা থেকে 9টা বাংলাদেশ প্র্যাকটিস সেশন রেখেছে দুবাইয়ে, অর্থাৎ বাংলাদেশ সময় রাত 8টা থেকে 11টা। তার আধ ঘন্টা আগে অফিসিয়াল প্রেস কনফারেন্সে একজন কথা বলবেন বাংলাদেশের, যেটা বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। বাংলাদেশ 3 দিনের একটা বিরতি পাবে লঙ্কান ম্যাচের পর। 24 এবং 25 সেপ্টেম্বর ভারত পাকিস্তানের বিপক্ষে আরও 2টো গুরুত্বপূর্ণ ম্যাচে সুপার 4-এ লড়তে হবে বাংলাদেশকে। বাংলাদেশের জন্য অ্যাডভান্টেজ সেটা হচ্ছে দুবাই সুপার 4-এর প্রত্যেকটা ম্যাচ খেলতে পারবে বাংলাদেশ। অন্য দলকে কিন্তু সুপার 4-এর আবুধাবিতে ম্যাচ খেলতেও আসতে হবে, তবে সেই জায়গায় বাংলাদেশ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে বাড়তি অনুশীলনের পর। এবং লঙ্কানরা যেভাবে ভাগ্যের সহায়তায় বাংলাদেশকে তুলে দিয়েছে সুপার 4-এ, সেই সুযোগটাও নেয়ার চেষ্টা করতে পারবে। এখন আর হারানোর কিছু নেই। ওই ট্রফির দিকে চোখ রেখে আরও এক ধাপ উপরে উঠতে চাইবে বাংলাদেশ দল। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার ঘটনায় একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সামাজিক মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছেন ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা। তিনি জানান, গ্রেফতারের বিষয়টি কনসুলেটকে জানানো হলেও কতজনকে গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি। যুক্তরাষ্ট্র নিযুক্ত বাংলাদেশের এই প্রেস মিনিস্টার দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের তদন্ত প্রক্রিয়া সময় সাপেক্ষ হওয়ায় 24 আগস্টের ঘটনায় অভিযোগ দায়ের হলেও এখনো মামলা হয়নি। গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব আবারও ভেস্তে দিল যুক্তরাষ্ট্র। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলা সুপারিশে ষষ্ঠবারের মতো ভেটো দেয় দেশটি। গাজায় নিঃশর্ত এবং স্থায়ী যুদ্ধবিরতির কথা বলা হয়েছিল প্রস্তাবে। পাশাপাশি অবরুদ্ধ উপত্যকা থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথাও ছিল।
বিনিময়ে জিম্মিদের অবিলম্বে সম্মানজনক মুক্তির শর্ত দেওয়া হয়। কদিন ধরে সর্বাত্মক অভিযানের নামে গাজা সিটিতে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল। দুই প্রান্ত থেকে হামলা চালিয়ে শহরের কেন্দ্রে ঢুকছে আইডিএফ, যাতে রীতিমতো স্যান্ডউইচে পরিণত হয়েছে ফিলিস্তিনিরা। নারকীয়তা যখন তুঙ্গে, তখন আবারও ইসরায়েলের সামনে ঢাল হয়ে দাঁড়ালো যুক্তরাষ্ট্র। নিরাপত্তা পরিষদে অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে তোলা খসড়া প্রস্তাবে ভেটো দেয় দেশটি। এ নিয়ে ষষ্ঠবারের মতো যুদ্ধবিরতির প্রস্তাব ভেস্তে দিল মার্কিন প্রশাসন। ওই প্রস্তাবে উপত্যকায় অবিলম্বে নিঃশর্ত যুদ্ধবিরতির দাবি জানানো হয়েছে। ইসরায়েলি সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের পাশাপাশি বলা হয়েছে ত্রাণ প্রবেশের কথাও। বিনিময়ে জিম্মিদের সম্মানজনক মুক্তির শর্ত রাখা হয়েছে। যুক্তরাষ্ট্র ছাড়া বাকি 14 দেশ প্রস্তাবের পক্ষে। উপত্যকা দখল এবং জোরপূর্বক বাস্তুচ্যুতির যে কোনো পরিকল্পনার বিরোধিতা করা হয়েছে। ইসরায়েলকে ধ্বংসাত্মক অভিযান বন্ধের আহ্বান জানাচ্ছি সবাই। গাজায় মানবসৃষ্ট দুর্ভিক্ষ দেখছে বিশ্ব। ইসরায়েলের খ্যাপাটে সামরিক অভিযান যুদ্ধবিরতি থেকে দূরে সরিয়ে দিচ্ছে, অথচ এই চুক্তি জিম্মিদের বাড়ি ফিরিয়ে দেওয়ার পাশাপাশি গাজার দুর্দশার অবসান ঘটাতে সক্ষম। যুক্তরাষ্ট্রের দাবি, হামাসের কর্মকাণ্ডের নিন্দা জানাতে ব্যর্থ এই প্রস্তাব। ইসরায়েলের আত্মরক্ষার অধিকার নিশ্চিতেও নেই সুস্পষ্ট বার্তা। US opposition to this resolution will come as no surprise. এই প্রস্তাব হামাসকে নিন্দা জানাতে কিংবা ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে স্বীকৃতি দিতে ব্যর্থ হয়েছে। এটি হামাসের মিথ্যা বর্ণনাকে ভুলভাবে বৈধতা দিয়েছে, যা দুঃখজনক। তাই প্রস্তাবে মার্কিন বিরোধিতা অবাক করার মতো কোনো ঘটনা নয়। Council members ignored when the United States made clear. এদিকে ট্রাম্পের হুমকি ধামকি উপেক্ষা করেই জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা সহ কয়েকটি দেশ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দর্শক, এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।